প্রধান উপদেষ্টার চীন সফরে খুলতে পারে ২৫ বছরের তিস্তা জট। মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে ভারতীয় আগ্রাসন রোধ এবং বদলে যাবে উত্তরের জীবনমান। অঞ্চলের মানুষ এটা অনেকটাই ভুক্তভোগী। আমরা চাই যে আমাদের এই বৈষম্যটা দূর হোক। যদি এটা আজকে কোনো ডিসিশনে আসতে পারে সেটা তো অবশ্যই একটি কূটনৈতিক বিষয়। ই কমার্স পেমেন্ট গেটওয়ে কোম্পানির বিরুদ্ধে ৯৫০ কোটি টাকা অনিয়মের অভিযোগ। নীরব বাংলাদেশ ব্যাংক, গ্রাহকের অর্থ ফেরত নিয়ে শঙ্কা। মহাসড়কে পরিবহনে ডাকাতি আতঙ্ক, পুলিশের খবরে লাপাত্তা অপরাধীরা। ঈদ যাত্রায় শতাধিক স্পট চিহ্নিত করে নিরাপত্তার আশ্বাস হাইওয়ে পুলিশের। কিছু কিছু এলাকা আছে অপরাধ প্রবণ এলাকা, আমরা এটুকু চিহ্নিত করেছি। ইতিমধ্যে আমাদের প্রায় ৩৬০০ মতো জনবল আমরা কাজ করছি মাঠে। এবং কাঁচামালের দাম বাড়ায় ঈদ বাণিজ্যেও লোকসানের শঙ্কা। সিরাজগঞ্জের তাঁতপল্লীতে মেশিনে তৈরি জুতার কাছে বাজার হারাচ্ছে শেরপুরের হস্তশিল্প। স্বাগত জানাচ্ছি এখন সকালে, সঙ্গে আছি আমি শরীফ রওশন। তিস্তা নিয়ে ভারতীয় আগ্রাসন রোধের একমাত্র উপায় চীনের প্রস্তাবিত মহাপরিকল্পনা বাস্তবায়ন, যা হলে তিস্তা পাড়ের মানুষের দুর্দশার দিন শেষ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তাই প্রধান উপদেষ্টার চীন সফরকে ঘিরে প্রত্যাশা খুলে যেতে পারে ২৫ বছরের তিস্তা জট, যা হবে একটি ঐতিহাসিক কূটনীতিক বিজয়। চীনের বুয়াও শহর থেকে আরো জানাচ্ছেন বেলায়েত হোসেন, ছবি তুলেছেন রেজওয়ান বাঁধন। তিস্তাপাড়ের দুঃখ কথা, কোটি কোটি মানুষের দুর্দশার জীবন। পার্শ্ববর্তী দেশ ভারতের আগ্রাসনে নদীতে বিলীন ৩ কোটি পরিবার, উন্নয়ন বঞ্চিত ৮ জেলার মানুষ। খরাকালে আদায় করা যায় না পানির ন্যায্য হিস্সা, আর আগাম বন্যায় পানি ছেড়ে দিয়ে ডুবিয়ে দেওয়া হয় গ্রামের পর গ্রাম। বিলীন হচ্ছে হেক্টরের পর হেক্টর ফসলি জমি। এবার প্রধান উপদেষ্টার চীন সফরকে ঘিরে তিস্তা পাড়ে নতুন সম্ভাবনার হাতছানি। সংশ্লিষ্টরা বলছেন, সংকট সমাধানের একমাত্র পথ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। এটি বাস্তবায়িত হলে ১১,২৪০ কোটি টাকার সম্পদ রক্ষা পাওয়ার পাশাপাশি তিস্তা পাড়ের মানুষের জীবনমান বদলে যাবে। আমরা যে দুর্দশা আছি সেখান থেকে কে করলো এটা আমার ব্যাপার না। আমরা তো বলছি কেউ না করলো আমরা নিজস্ব অর্থায়নে করবো, তিস্তা কর্তৃপক্ষকে করবো। সেখানে এটা হলেই আমি মনে করি তার বিরাট বিজয়। যেহেতু এটি চাপাচাপির মধ্যে আছে, সেখানে যদি এটা আজকে কোনো ডিসিশনে আসতে পারে সেটা তো অবশ্যই একটি কূটনৈতিক বিষয়। এক যুগ আগে তিস্তার ন্যায্য পানি বন্টন চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছিল ভারতের সাথে। ২০১২ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরে সেই চুক্তি স্বাক্ষরের কথাও ছিল, কিন্তু শেষ মুহূর্তে এসে বোল পাল্টে ফেলে ভারত। চুক্তির আশ্বাসে ১৩ বছর ঝুলিয়ে রেখেছে বাংলাদেশকে। এই অবস্থায় এগিয়ে আসে পূবের অদূরবর্তী বন্ধুরাষ্ট্র চীন। তিস্তার মহাপরিকল্পনার এক ঐতিহাসিক প্রস্তাব দেওয়া হয় ২০২২ সালে, কিন্তু ভারতের কূটনৈতিক বাধায় সেটি আর বাস্তবায়ন করা যায়নি। বিশ্লেষকরা বলছেন, প্রধান উপদেষ্টার চীন সফর থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ইতিবাচক সিদ্ধান্ত আসলে তা বাংলাদেশের জন্য এক অবিস্মরণীয় কূটনৈতিক বিজয়। বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, আমাদের এই তিস্তা নদীর যে মহাপরিকল্পনা এবং তিস্তা নদীর পানি নিয়ে আমাদের সঙ্গে অনেক বৈষম্যমূলক আচরণ করা হয়েছে এই বাংলাদেশ রাষ্ট্রটির সঙ্গে। সেখানে উত্তরাঞ্চলের মানুষ এটা অনেকটাই ভুক্তভোগী। আমরা চাই যে আমাদের এই বৈষম্যটা দূর হোক। আমরা স্বাধীন রাষ্ট্র, স্বাধীনভাবে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথম দ্বিপাক্ষিক সফরে চীনে আসলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বড় সম্মেলনে যোগ দেওয়া ছাড়াও বেইজিংয়ে গিয়ে আলাদাভাবে বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে। এজন্য প্রধান উপদেষ্টাকে ঢাকা থেকে আনা হয়েছে চীনের পাঠানো বিশেষ বিমানে। তার এই সফরকে ঘিরে নতুন করে আশায় বুক বাঁধছেন তিস্তা পাড়ের মানুষ। তিস্তা মহাপরিকল্পনা আসলে উত্তর অঞ্চলের মানুষের জনপদের অনেক দিনের আকাঙ্ক্ষা, কিন্তু বরাবরই আমরা দেখেছি যে এই বিষয়টা নিয়ে রাজনীতি করা হয়েছে। আসলে তিস্তা মহাপরিকল্পনার কোনোটাই বাস্তবায়ন হয়নি। আমাদের তিস্তা মহাপরিকল্পনার মূল যে ইস্যুটি, এটি হচ্ছে পানি। আমরা যদি তিস্তাতে আমার প্রাণ না থাকে তাহলে আমার এই মহাপরিকল্পনা কখনোই বাস্তবায়ন হবে না। আমরা আশা করছি যে আমাদের প্রতিবেশী যে রাষ্ট্র রয়েছেন আমাদের পানির হিস্সাটুকু আমাদেরকে বুঝাই দিবেন। বিশ্লেষকরা বলছেন, তিস্তা মহাপরিকল্পনা কোনো বায়বীয় আকাঙ্ক্ষা নয়, এটি গণমানুষের দাবি। তিস্তা মহাপরিকল্পনাটা গণদাবিতে রূপান্তরিত হয়েছে। এটি আপনি হয়নি। মানুষের যে দুর্দশা, মানুষের যে নিজস্ব যে অবস্থা, সেখান থেকে কিন্তু মানুষ এই চাচ্ছে বাংলাদেশ
পানি উন্নয়ন বোর্ড এবং চীনের পাওয়ারের সাথে একসাথেই এই সমীক্ষাটা হয়েছে এবং এটি ভূ রাজনৈতিক কারণে এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি, এটি বাস্তব। চীনের প্রস্তাবিত তিস্তা মহাপরিকল্পনায় বলা আছে বাংলাদেশ অংশে তিস্তা নদীর ডান বাম উভয় তীর ঘেঁষে 220 কিলোমিটার উঁচু গাইড বাঁধ নির্মাণ করা হবে। এতে ভারত পানি ছেড়ে দিলেও বন্যার হাত থেকে রক্ষা পাবে বাংলাদেশ, উদ্ধার হবে কয়েক লাখ হেক্টর কৃষি জমি, গড়ে উঠবে বনায়ন। এছাড়াও রিভার ড্রাইভ, হোটেল, মোটেল, রেস্তোরাঁ, পর্যটন কেন্দ্র, 150 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র, শিল্প কারখানা, ইপিজেড এবং অর্থনৈতিক অঞ্চলও উল্লেখ করা আছে চীনের তিস্তা মহাপরিকল্পনায়। এতে প্রায় 20 লাখ মানুষের কর্মসংস্থান তৈরি হবে, পাল্টে যাবে তিস্তা পাড়ের মানুষের জীবনমান। স্বাধীনতার পর থেকেই তিস্তা নিয়ে ভারতের সঙ্গে যে টানাপোড়েন চলে আসছিল তাতে দুর্দশাগ্রস্ত তিস্তা পাড়ের কয়েক কোটি মানুষের জীবন শুধুমাত্র রাজনৈতিক সিদ্ধান্তের অপেক্ষায় আধারে কেটে গেল তিস্তা মহাপরিকল্পনার 25 বছর। বিগত আওয়ামী লীগ সরকারের আমল থেকেই বিএনপি নেতারা বারবারই বলে আসছিলেন তারা ক্ষমতায় এলে চীনের সাথে বাস্তবায়ন করা হবে তিস্তা মহাপরিকল্পনা। প্রধান উপদেষ্টার এই ঐতিহাসিক চীন সফরে অন্তত সেই অধ্যায়েরই সূচনা হচ্ছে বলে প্রত্যাশা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। অন্তর্বর্তী সরকার গঠনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম কোনো দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে। এখান থেকেই রচিত হতে পারে তিস্তা জট খুলে যাওয়ার সম্ভাবনার ইতিহাস। হাইনান প্রদেশের বও শহর থেকে বেলায়েত হোসাইন, এখন চীন। এদিকে প্রধান উপদেষ্টার এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ চীন সম্পর্ক একটি যুগান্তকারী জায়গায় পৌঁছাবে বলে মন্তব্য করেছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি আরও বলেন, আগামী 10 বছরে চীন হতে যাচ্ছে বিশ্বের শীর্ষ অর্থনৈতিক দেশ। তাই দেশটির সাথে বাংলাদেশের আন্তঃযোগাযোগ আরও দৃঢ় করতে চান প্রধান উপদেষ্টা। চীনের বও সম্মেলনে তিনি বলেন, শতাধিক বিনিয়োগকারীদের সাথে বৈঠকের কথা রয়েছে তাদের। বুধবার সম্মেলনের স্থলে পৌঁছানোর পরই এসব কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এমনও হতে পারে যে আগামী 10 বছরে চায়না হবে পৃথিবীর লার্জেস্ট ইকোনমি। হ্যাঁ, তো সেই জন্য উনি একটা ভিত্তিপ্রস্তর তৈরি করে দিতে চাচ্ছেন প্রফেসর ইউনূস, যাতে বাংলাদেশ এবং চায়নার মধ্যে একটা সুদৃঢ়, মজবুত, একটা খুবই ফ্রেন্ডলি একটা রিলেশনশিপ হয়। চায়নার থেকে আমরা অনেক ধরনের সাপোর্ট চাচ্ছি, অনেক বিষয়ে। চায়না আমাদের ডেভেলপমেন্ট পার্টনার, আমরা চাই চায়নার সাথে আমাদের সম্পর্কটা আরও নতুন উচ্চতায় উঠুক। তো সেই অনুযায়ী বাংলাদেশের সাথে তাদের যে সম্পর্ক, যে গভীরতা, সেটাকে আরও কত দূর এগিয়ে নেওয়া যায় সেগুলো। এর ক্ষেত্রে বাংলাদেশের সাথে তাদের অনেক প্রজেক্ট নিয়ে আলাপগুলো হবে, যে কোথায় কোথায় তারা বাংলাদেশকে সহায়তা করতে পারেন। দিনে 70টি লেনদেনের কথা থাকলেও 2 বছরে হয়েছে প্রায় 3.5 লাখ লেনদেন। টাকার অঙ্কে যা 950 কোটি টাকা। ই কমার্স প্রতিষ্ঠানের এত টাকা লেনদেন হয়েছে পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান SSL এর মাধ্যমে। অসঙ্গতির প্রসঙ্গ এলে প্রতিষ্ঠানটির দাবি, বিগত আওয়ামী আমলে ভুক্তভোগী তারা। গেটকিপার বাংলাদেশ ব্যাংকও নীরব, নির্ধারিত সীমার বাইরে লেনদেন ইস্যুতে। প্রতারিত গ্রাহকরা বলছেন, অভ্যুত্থান পরবর্তী সময়েও অপরাধীরা থেকে যাচ্ছে নাগালের বাইরে। বিস্তারিত জানাচ্ছেন দেবরাজ দেব। অনলাইনের যে কোনো কেনাকাটাই ই-অরেঞ্জের সাথে একদম ইজি। 25,000 কোটি টাকার ই কমার্স খাতের সবচেয়ে বড় ধাক্কা লাগে 2021 সালে। নানা রকম অফারে গ্রাহকদের অর্থ বেহাত হয় ই-ভ্যালি, ই-অরেঞ্জ, কিউকমের মতো বড় কোম্পানি থেকে, যার আর্থিক পরিমাণ ছিল প্রায় 1500 কোটি টাকা। মামলা, অর্থ ফেরত, নানা উপায়েও 5 বছর শেষ হলেও এখনও গ্রাহকের পাওনা রয়েছে 18টি প্রতিষ্ঠানের কাছে প্রায় 144 কোটি টাকা। আর 2021 সাল থেকে পেমেন্ট গেটওয়েতে ই কমার্স প্রতিষ্ঠানগুলোর অন্তত 127 কোটি টাকা আটকে আছে। যেটাই হোক না কেন, যদি ওদেরকে জেলের মধ্যে। আমরা কথা বলি একজন ক্রেতার সাথে, যার 1.5 কোটি টাকা ই কমার্সে বিনিয়োগ রয়েছে। টাকা উদ্ধারে আদালতের বারান্দায় ঘুরেও মেলেনি হারানো অর্থ। আরেক ভুক্তভোগী জানান, অভ্যুত্থান পরবর্তী সময়েও দোষীরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। অভিযোগের তীরও ছোড়েন পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠানের দিকে। কারা সমাধান দেবে? মালিক পক্ষ সমাধান দেবে নাকি সরকার পক্ষ সমাধান দেবে? এটা আসলে আমরা এখনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে। কার্যত তো এসব রিফান্ডের বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না। আওয়ামী ছত্র ছাওয়ায় কোনো রাজনৈতিক দলের দোহাই দিয়ে এসব না করে তারা গ্রাহকদেরকে নিয়ে কাজ করুক। ই কমার্স প্রতিষ্ঠানগুলোর সাথে গেটওয়ে প্রতিষ্ঠানগুলো সমভাবে দায়ী। SSL কমার্সের 3 জন কর্মকর্তা মানি লন্ডারিংয়ের চার্জশিটভুক্ত আসামি, বাট তাদেরকে এখনো পর্যন্ত কিন্তু গ্রেপ্তার করা হয় নাই।
এই অর্থ কেলেঙ্কারির মামলার তদন্ত রিপোর্টে উঠে এসেছে অনলাইন পেমেন্ট গেটওয়ের সংশ্লিষ্টতার বিষয়, যেখানে দেখা যায় যখন একটি প্রতিষ্ঠানে দিনে 70টি প্রোফাইলে সর্বোচ্চ 2 লক্ষ টাকা লেনদেন করতে পারে, সেখানে শুধু এসএসএল নামক একটি গেটওয়ে প্রতিষ্ঠানের মাধ্যমে 3,15,000টি লেনদেন হয়েছে, যার পরিমাণ 936 কোটি 83 লাখ টাকা। এ ব্যাপারে তদন্ত রিপোর্টে প্রতিষ্ঠানটির 3 জন কর্মকর্তাকেও যুক্ত করেছে তদন্ত কর্মকর্তা। নির্দিষ্ট সীমার বাইরে লেনদেনের বিষয়টি নিয়ে জানতে চাইলেও এসএসএল এর পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এর মধ্যেই নজরে আসে এক সংবাদ সম্মেলন, সেখানে তারা নিজেদেরকে বিএনপি আদর্শের বলে দাবি করেছেন। আওয়ামী লীগ আমলে ভুক্তভোগী ছিল প্রতিষ্ঠানটি। সেই ক্ষেত্রে কি আপনি হায়ার ম্যানেজমেন্টের সাথে কথা বলতে পারেন? আচ্ছা, কারোর নাম্বার আপনি দিতে পারবেন? আমি তাহলে আমার বসের সাথে কথা বলবেন। আপনার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ। তবে পরবর্তীতে যোগাযোগের চেষ্টা করলেও সেখান থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। অন্যদিকে এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগ করা হলে 3 দিনেও কোনো উত্তর পাওয়া যায়নি। বেসিসের সাবেক এই সভাপতি বলেন, ই কমার্সের ক্ষেত্রে প্রতারণা রোধে আইন তৈরি করতে হবে, দোষীদের শাস্তির আওতায় আনার কথাও বলেন তিনি। তবে গ্রাহকের অর্থ ফেরত পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন। আমি যে ডেলিভারিটা পেয়েছি সেই আমি কিন্তু খুশি। আমি অর্ধেক টাকা দিয়ে একটা জিনিস 100 টাকার জিনিস 50 টাকায় পেয়েছি, কিন্তু বাকি 50 টাকাটা তো আরেকজন পে করেছে, মানে আরেকজনের টাকা। সো অ্যাকচুয়ালি টাকাটা অন্য কোথাও যায়নি, যে যারা যারা ডেলিভারি পেয়েছে তাদের কাছে গেছে। সো টাকাটা তো আসলে সিস্টেমের মধ্যেই রয়ে গেছে। সো এই টাকাটা কিভাবে এখন এক্সট্রাক্ট করা যাবে এটা কিন্তু খুব ডিফিকাল্ট এবং খুব ট্রিকি ব্যাপার। সো আমি মনে করি সরকার এটা নিয়ে কাজ করছেন। রেগুলেটরি বডি এই যে লিমিটগুলো করে, এটার তো নিশ্চয়ই একটা কারণ থাকে, একটা সেফটি মেজার থাকে। সো এইটার জন্যই আমার মনে হয় এটার ব্যাপারে সরকারকে খুব স্ট্রিক্টলি এটা কাজটা করতে হবে। এদিকে উচ্চ আদালত থেকে গ্রাহকের অর্থ ফেরতের ব্যাপারে রুল জারি করলে বেশ কিছু প্রতিষ্ঠান অর্থ ফেরতের প্রক্রিয়া শুরু করেছে। তবে সেই সংখ্যা নিয়ে দ্বিধাতে রয়েছেন প্রতারিত গ্রাহকরা। অস্ত্র ঠেকিয়ে গাছ ফেলে মহাসড়কে ডাকাতি, হরহামেশাই ঘটছে এসব ঘটনা। চুরি, ছিনতাই এবং মলম পার্টির দৌরাত্ম্য পরিবহনে নিয়মিতই ঘটনা। বিপদে পড়ে সব হারানো মানুষের খবর পুলিশের কাছে পৌঁছানোর আগেই লাপাত্তা হয়ে যায় এসব অপরাধীরা। ঈদযাত্রায় শতাধিক স্থান চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। বিস্তারিত ইফরান আহমেদের ক্যামেরায় আরিফ হোসেনের প্রতিবেদন। মধ্যরাতে মহাসড়কে এমন বিড়ম্বনায় পড়েছেন তার হিসেব ঠিকঠাক হয়তো নেই আইনশৃঙ্খলা বাহিনীর হাতেও। কখনো ট্রাক দাঁড় করিয়ে অথবা গাছ ফেলে রাস্তা রোধ করে ডাকাতরা, এরপর একে একে ছিনিয়ে নেয় সব। কৌশলে কেউ কেউ পার পেলেও পুলিশের কাছে অভিযোগের মধ্যেই সীমাবদ্ধ বিচার। ঠিক 1.5 মাস আগের আরেকটি ঘটনা এটি। র্যাব পরিচয়ে মহাসড়কে গাড়ি থেকে এই প্রবাসীকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাটি আলোচনার জন্ম দেয় মানুষের কাছে। এছাড়া ছিনতাই, মলম পার্টির দৌরাত্ম্য, শয়তানের নিঃশ্বাসের নামে বিশেষ কেমিক্যাল ব্যবহার করে হাতিয়ে নেয়া চক্রের রমরমা অবস্থা। দেশে কোন কোন স্থান বেশি ঝুঁকিপূর্ণ খুঁজে দেখতে চায় এখন টেলিভিশন। কথা বলতে চাই বাস চালকদের সাথে। অনেকের জীবনেই আছে ভয়ের স্মৃতি। হেমায়তপুর থেকে 3 জন আপনার চাপাইয়ের কথা বলে উঠছিল, আর সাভার থেকে আবার 2 জন উঠছে নাটোর কথা বলে। দেওয়াটা পার হওয়ার পরে গাড়ি সাইড করতে বলে আমার শার্ট মাঠ ছেড়ে দিছিল, মানে আমার শার্টের উপর পকেটে কিছু টাকা ছিল, ওটাই নিছিল। আমার ওস্তাদের একটা পার দিছিল চাকু দিয়ে এখানে, পরে ওরা গাড়ি চালিয়ে যে রাস্তায় সাইড করে ওরা নেমে গেছিল। কিভাবে বাসের নিয়ন্ত্রণ নিয়ে ডাকাতি করে সে কৌশলও এখন জানা সবার। কলরা থানার সাতক্ষীরা কলরা থানার ওসি অলরেডি বলে দিয়েছে যে রাত্রি স্টপেজ ছাড়া রাস্তায় না নামানোর জন্য, ডাকাতি হইলে বা কোনো চিন্তা হইলে, সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড হইলে প্রশাসন দায়ী থাকবে না। অনেকে ধরে না, সাহস পায় না, আমরা তো সাহস পাই না, আমরা রোডে চলি, আমরা কিছু আমাকে আগে মারবে। দেশের 64 জেলার মধ্যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চালকরা চিহ্নিত করেছে আগেই। তবে সেই স্থানগুলোতে নেই পুলিশের পর্যাপ্ত পাহারা। নিরাপত্তাহীনতার কথা বলছে সাধারণ যাত্রীরাও। আগে যেরকম আপনার লোক ছিল, এখন হাইওয়ে পুলিশ অত রাস্তায় দেখা যায় না। হাইওয়ে পুলিশগুলো যদি রাস্তায় সচেতন থাকে
তাহলে রাস্তায় কোনো বিশৃঙ্খলা কিংবা এরকম কোনো ডাকাত দল ডাকাতি করতে পারবে না। রাস্তাঘাট দিয়ে চলাচল করতে হয়, এখন যদি আমরা আমাদের আর কি নিরাপত্তাটা আর কি না পাই, এটা তো আসলে একটা উদ্বিগ্ন একটা, এটা তো চিন্তার বিষয়। রোজার ঈদকে সামনে রেখে মহাসড়কে তৈরি হয়েছে ভয়ের রাজত্ব। ছিনতাই ডাকাতির পাশাপাশি মলম পার্টির দৌরত্বও কম নয়। এতে ভীত হয়ে আছেন বাসের মালিক, চালক এবং সাধারণ যাত্রীরা। হাইওয়েতে পুলিশের দেখা নেই এমন অভিযোগ বিভিন্ন পক্ষের। তাহলে সমাধান কোথায়? হাইওয়ে পুলিশ বলছে সড়কে নিরাপত্তা জোরদার করেছে তারা। পুলিশ হেডকোয়ার্টারের কাছে চেয়েছে অতিরিক্ত পুলিশ। দেশে ২৭,০০০ কিলোমিটার হাইওয়ের মাত্র ৩,০০০ কিলোমিটার হাইওয়ের পাহারার দায়িত্বে হাইওয়ে পুলিশ, বাকিগুলো অরক্ষিত। কিছু কিছু এলাকা আছে অপরাধ প্রবণ এলাকা, আমরা এটু চিহ্নিত করেছি। আমাদের জনবলের যেহেতু আছে, স্বল্পতা আছে, এই স্বল্পতা নিরসনকল্পে আমরা পুলিশ হেডকোয়ার্টার থেকে ৭০০-র মতো জনবল পেয়েছি। ইতিমধ্যে আমাদের প্রায় ৩৬-এর মতো জনবল আমরা কাজ করছি মাঠে। হাইওয়েতে ডাকাতি ও অপরাধের কথা মাথায় রেখে আগেই প্রস্তুতি সভা করেছে যোগাযোগ মন্ত্রণালয়। তারা বলছে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে, ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে পাহারা বাড়াবে তারা। এই যে হাইওয়েতে যে ডাকাতি, এটার জন্য ওনারা প্রতিরোধমূলক ব্যবস্থা নেবেন এবং এই যে হাইওয়ে পুলিশের সংখ্যা বাড়ানো হবে এবং ওই যে রাস্তায় ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়ানো হবে। ঈদে মহাসড়ক নিরাপদ রাখতে পুলিশের পাশাপাশি যৌথ বাহিনী ও র্যাবের সদস্যরাও মহাসড়কে থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। এটা যেন ভবিষ্যতে না হয় এই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। চিহ্নিত করেছেন বাংলাদেশের কোন কোন স্পট? না, কোন এই যেই ডাকাতিটা আমি দেখছি এই ইসে থেকে ঢাকা থেকে রাজশাহী, এই জন্য একটু সংখ্যাটা একটু বেশি, টাঙ্গাইলের এখানেও একটুখানি বেশি। এগুলি যেন না হয় এই জন্য ওই এলাকায় যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের আমরা ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা আগের থেকে অনেকটা মনে হয় ভিজিল্যান্ট হচ্ছে। 999 সেবা কার্যকর ভূমিকা রাখলে মহাসড়কে অপরাধ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলেও মনে করে সাধারণ মানুষ। আরিফ হোসেন, এখন, ঢাকা। ঈদযাত্রায় দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে যাত্রী এবং যানবাহন পারাপারে সকল প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ। এই নৌ রুটে প্রস্তুত রাখা হয়েছে ১৭টি ফেরি। এ বিষয়ে বিস্তারিত জানাতে পাটুরিয়া ঘাট থেকে যুক্ত হচ্ছেন আসাদুজ্জামান। আসাদ, ফেরিতে যানবাহনের চাপ কেমন দেখছেন, আর যাত্রী সেবা দিতে কর্তৃপক্ষের ব্যবস্থা নিয়ে বিস্তারিত জানাবেন। রওশন, আপনি যেমনটি বলছিলেন, আমি কিন্তু এখন রয়েছি পাটুরিয়ার ৩ নম্বর ফেরিঘাট এলাকায়। তো সকালবেলা যে বিষয়টি দেখতে পেয়েছি ১ ঘন্টা আগে, যে যাত্রী এবং যানবাহনের চাপ কিন্তু ছিল না। এখন কিন্তু যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু কিছু কিছু গাড়ি কিন্তু এবং আসছে, এবং যে বিষয়টি হচ্ছে যে দূরপাল্লার গাড়ি এখনো তেমন চাপ পড়েনি, কিন্তু কাটা পথের যাত্রীর বেশ চাপ কিন্তু আমরা দেখতে পেয়েছি, মানে আসতে শুরু করেছে আর কি। তো আর এই ঈদ যাত্রা উপলক্ষে কিন্তু ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন। তাদের সেই সব বিষয়ে যদি একটু বলতে চাই, যে এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলা প্রবেশদ্বার খ্যাত যে পাটুরিয়া দৌলতদিয়া নৌপথ, এই নৌপথে কিন্তু যাত্রী এবং যানবাহন পারাপার করার জন্য মোট প্রস্তুত রাখা হচ্ছে। পাশাপাশি কিন্তু পাশেই রয়েছে লঞ্চঘাট, সেখানেও কিন্তু ব্যাপক লঞ্চ রয়েছে যাত্রী পারাপারের জন্য। আর যে আইন শৃঙ্খলা বাহিনীর যে বিষয়গুলো আমরা দেখতে পেয়েছি, যে জেলা পুলিশ থেকে জানানো হয়েছে যে মানিকগঞ্জের যে ঢাকা-রিচা মহাসড়কের যে মানিকগঞ্জের পয়েন্টে যে ৩৬ কিলোমিটার রাস্তা রয়েছে, সেই ৩৬ কিলোমিটার রাস্তার মধ্যে ১৩টি পয়েন্টে মোট সব মিলিয়ে কিন্তু ৬০০ পুলিশ সদস্য কিন্তু এখানে দায়িত্ব পালন করবে। পুলিশের পাশাপাশি কিন্তু র্যাব, আনসার বাহিনীও কিন্তু কাজ করবে বলে আমাদেরকে জেলা পুলিশ অবহিত করেছে। অপরদিকে যে জেলা প্রশাসন রয়েছে, তারা কিন্তু জানিয়েছে যে অতিরিক্ত ভাড়া জানি নিতে না পারে, এবং এই জায়গায় জানি ফেরি এবং যে লঞ্চগুলোতে জানি অতিরিক্ত যাত্রী এবং যানবাহন নিতে পারে, সেক্ষেত্রে কিন্তু তারা মোবাইল কোর্টের ব্যবস্থা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু অভিযোগ কেন্দ্রও করা হয়েছে, এবং পাশাপাশি যে এই যে ঘাট এরিয়াতে কিন্তু একটা সময় দেখা গিয়েছে যে ঈদযাত্রায় কিন্তু ব্যাপক চাপ পড়তো, কিন্তু পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে কিন্তু চাপ অনেকটাই কমে গিয়েছে, যার কারণে কিন্তু দেখা গিয়েছে যে চাপ আগের চেয়ে অনেকটা কম। তারপরেও যে স্বাভাবিক সময়ে এই যে ঘাট, এই ঘাট দিয়ে কিন্তু ৩ থেকে ৪ হাজার পণ্যবাহী ট্রাক, তারপর যে প্রাইভেট কার এবং যে বাস রয়েছে, সেগুলো কিন্তু যায়, কিন্তু এখন কিন্তু কয়েক গুণ বাড়বে, যার কারণে কিন্তু সকল প্রস্তুতি নিয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো রওশন, এই ছিল আমার কাছে পাটুরিয়া থেকে সর্বশেষ সংবাদ।
পাটুরিয়া ঘাট থেকে যাত্রী পারাপারের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আসাদুজ্জামান। 582 কোটি টাকার সার আত্মসাতের অভিযোগে অভিযুক্ত নরসিংদী 2 আসনের সাবেক এমপি কামরুল আশরাফ খান পটনের বনানীর বাসায় অভিযান চালিয়েছে দুদক। মধ্যরাতে অভিযান পরিচালনা করেন দুদকের টিম। তবে কেউ গণমাধ্যমের সাথে কথা বলেননি। এর আগে 2023 সালের 26 নভেম্বর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয় 1-এর উপপরিচালক মোহাম্মদ রফিকুজ্জামান বাদী হয়ে সার আত্মসাতের অভিযোগে মামলা করেন। এজাহারে বলা আছে, আসামিরা পরস্পর যোগসাজশেই 2021-22 অর্থ বছরে ইউরিয়া সার আমদানি করলেও চুক্তির শর্ত ভঙ্গ করে সার বাফার গুদামে না নিয়ে ৭১,৮০১ টন ৩১ কেজি সার আত্মসাৎ করেন, যার মূল্য ৫৮১,৫৮,৯,০৬৪ টাকা। বর্তমানে এই মামলায় পটন সহ 5 জন কারাগারে রয়েছেন। ঈদ ঘিরে মুখর সিরাজগঞ্জের তাঁতপল্লী। নতুন নতুন ডিজাইনের নানা পণ্যে বাড়ছে ক্রেতা চাহিদা। তবে রং সুতা সহ কাঁচামালের দাম বৃদ্ধি এবং বিপণন ব্যবস্থার মার পেঁচে দিন দিন কমছে লাভের অঙ্ক। প্রতি বছরই ব্যবসা গুটিয়ে নিচ্ছেন অনেক তাঁত মালিক। 20 বছরের ব্যবধানে জেলায় তাঁতের সংখ্যা নেমেছে অর্ধেকেরও নিচে। বিস্তারিত মাজেদুর রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন রবিউল ইসলাম। বিরামহীন খুটখাট শব্দে চারপাশ মুখর সিরাজগঞ্জের বেলকুচি এই তাঁতপল্লী। তাঁতি ব্যবসায়ী সবাই এখন ব্যস্ত। হাতে ও মেশিন দুভাবে তৈরি হচ্ছে শাড়ি, লুঙ্গি, গামছা, থ্রি পিস সহ নানা ধরনের পোশাক। ঈদকে কেন্দ্র করে কয়েক গুণ বেড়েছে অর্ডার ও বেচাকিনা। ঈদের আগে কাতান বা জামদানি বা এই সামার এগুলো শাড়ি আমদানি হতেছে। এখন আগের সাথে একটু কাজের চাপ বেশি। ঈদের সামনে ঈদে বেড়েছে নতুন নতুন ডিজাইনের কালেকশন। অন্য সময়ের চেয়ে বিক্রিও বেশ হচ্ছে। তবে সুতার বাজার বাড়তি হওয়ায় দিন দিন কমছে লাভের পরিমাণ। ফলে সারা বছরের লোকসান কাটিয়ে উঠতে না পারায় প্রতি বছর ব্যবসা গুটিয়ে নিচ্ছেন অনেক তাঁত মালিক। এবার ঈদে বিক্রি হয়েছে, আশানুরূপ বিক্রি হয় নাই। হ্যাঁ, তারপরেও আমরা আশা করতেছি এখনো সময় আছে। এই সময়ের মধ্যে আমরা চিন্তা ভাবনা করতেছি যে বিক্রি হয়ে কাপড়গুলা আমরা বের করতে পারবো। বিক্রি বেচা কেনা খুব একটা ভালো না। যে পরিমাণ আশা করা যায় কাজের, সেই বেচা কেনা সেরকম হইতেছে না। কারণ যে পরিমাণ কাপড় মহাজন তৈরি করে রাখছে, তার শিকি কাপড় ফুরাইবে বলে মনে হয় না। ব্যবসা বাণিজ্য তো ভালো নাই, সব তাঁত বন্ধ। এখন দেখেন ঘরের অবস্থাটা কি অবস্থা, তাঁত তো বন্ধ, আমাদের তাঁত তো এরকম চলে না। নতুন প্রজন্মের কাছে তাঁত বস্ত্রের কদর কমলেও বাঙালির নানা উৎসবে বাড়ে তাঁত পণ্যের চাহিদা। শিল্পটিকে টিকিয়ে রাখতে তাঁত বোর্ড কাজ করছে বলে জানান এ কর্মকর্তা। তাঁত কমে যাওয়ার যে ব্যাপারটা, এখানে আমাদের যেটা অবজারভেশন সেটা হচ্ছে তাঁতিরা অনেক সময় দেখা যায় যে সরাসরি ক্রেতার কাছে পৌঁছাতে পারে না, মিডলম্যানের মাধ্যমে তারা ক্লায়েন্টের কাছে পৌঁছাচ্ছে। তো সেই ক্ষেত্রে তারা তাদের যে ন্যায্য যে প্রোডাক্টের যে প্রাইসটা অনেকাংশেই তারা কাস্টমারের কাছ থেকে ডিরেক্টলি পায় না। সরকারি পরিসংখ্যান বলছে 2005 সালে সিরাজগঞ্জ জেলায় তাঁতের সংখ্যা 90,200। 20 বছরের ব্যবধানে তা কমেছে অর্ধেকের বেশি। 2024 সালে তথ্য বলছে বর্তমান জেলায় তাঁতের সংখ্যা মাত্র 40,000-এর মতো। সিরাজগঞ্জ জেলাকে তাঁতপুঞ্জ হিসেবে ব্র্যান্ডিং করা হলো সরকারের নজর নেই এই শিল্পে। ঈদ উপলক্ষে কিছুটা ব্যস্ততা বাড়লেও এই তাঁতিদের সারা বছরই চলতে হয় নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে। সিরাজগঞ্জের বেলকুচি তাঁতপল্লী থেকে মাজেদুর রহমান, এখন। ঈদ উপলক্ষে শেরপুরে হাতে তৈরি জুতা কারিগরদের ব্যস্ততা তুঙ্গে। শেষ মুহূর্তের কাজে মুখর কারখানাগুলো। তবে আধুনিকতার যুগে স্বয়ংক্রিয় যন্ত্রের সঙ্গে পেরে উঠছেন না হাতে জুতা তৈরির কারিগররা। বিসি কর্মকর্তা বলছেন, জুতা তৈরির কারিগরদের স্বল্প সুদে ঋণের পাশাপাশি যে কোনো সহযোগিতায় পাশে আছেন তারা। জাহিদুল খান সৌরভের প্রতিবেদনে বিস্তারিত। 35 বছর ধরে হাতে তৈরি জুতা তৈরি করেন মঙ্গল সাহা। শুরুতে একা কাজ করলেও এখন তার কারখানায় কর্মসংস্থান হয়েছে আরও 3 জনের। দীর্ঘ কর্মজীবনে তার কাজের সুনাম ছড়িয়েছে জেলার বাইরেও। তাই ঈদ আসলেই বিভিন্ন বয়সী মানুষ ভিড় করেন শেরপুর শহরের অষ্টমী তলায় মঙ্গল সাহার জুতার কারখানায়। অনেক জায়গাতে লোক আসে, যার যে মর্জি মতন জুতা অর্ডার দিয়ে বানা নিয়ে যায়। তবে কারিগর টারিগর নিয়ে কাজ করি, তো এমনিও সবসময় ভিড় টুর থাকে, ঈদের সামনে চাপ বাড়ে। বানানো জুতাটা নিজের মনের মতো করে দেখে শুনে নেওয়া যায়, একটু মজবুত হয়, দীর্ঘদিন পরা যায়। হাতের তৈরি জুতা বানাতে আসছি, এই জুতা ব্যবহার করতে অনেক আরামদায়ক হয়। জেলার জুতা তৈরির কারখানায় দেখা যায় হাতুড়ির শব্দে জুতা তৈরিতে ব্যস্ত কারিগররা। কেউ চুল কাটছেন, কেউ ঘষে আঠা দেওয়ার কাজ করছেন। ডিজাইন ও ফিনিশিং এর কাজে দম ফেলার ফুসরত কম।
কারিগররা বলছেন হাতে জুতা তৈরিতে রাবার কার্টিজ থেকে শুরু করে ফিনিশিং, প্রিন্টিং সবই হচ্ছে তাদের দক্ষ হাতের নিপুণ ছোঁয়ায়। তবে কাঁচামালের বাড়তি দাম ভুগাচ্ছে তাদেরকে। ঈদ উপলক্ষে কাজের চাপটা অনেক বাইরে যায়, কিন্তু আমরা আশাবাদী যাতে সবার হাতে হাতে আমরা যাতে দিনে রাতে কাজ করে যাতে সবার হাতে হাতে মালটা পৌঁছাতে পারি। চাপ বেশি, কারিগর 3-4 জন, মানে মাহাজন যেটুকু বেতন দেয় সংসার মোটামুটি ভালোই চলে। সরকার থেকে যদি কোনো কিছু ঋণ দিত তাহলে আমরা কোনো রকম কারিগর টুর করে খাড়াইয়ে আমরা ব্যবসা বাণিজ্য করে পাইতাম। এদিকে বিসিক কর্মকর্তা বলছে জুতা তৈরি কারিগরদের স্বল্প সুদে ঋণের পাশাপাশি যে কোনো সহযোগিতায় পাশে আছেন তারা। আমাদের জেলা কার্যালয় থেকে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা আছে। ক্ষুদ্র এবং কুটির শিল্পের উদ্যোক্তারা এখান থেকে 50,000 থেকে 5 লাখ টাকা পর্যন্ত ঋণ দিয়ে থাকি। তবে আধুনিকতার এই যুগে স্বয়ংক্রিয় মেশিনের সাথে পাল্লা দিয়ে পেরিয়ে উঠছেন না হাতে জুতা তৈরির কারিগররা। এছাড়া চায়না জুতা বাজার দখল করায় হাতে তৈরি জুতার চাহিদা আগের তুলনায় বেশ কমেছে। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। বিশ্বের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। চাঁপাইনবাবগঞ্জের বাজারে বাড়তি সবজির দাম। 5 দিনের ব্যবধানে বেগুনের দাম বেড়েছে কেজিতে 25 টাকা, আর আলুর দাম বেড়েছে কেজিতে 5 থেকে 7 টাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে শহরের পুরাতন সবজির বাজার থেকে যুক্ত হচ্ছেন সোহান মাহমুদ। সোহান, সবজির দাম বাড়ার কারণ কি? আর শুধুই কি আলু আর বেগুনের দাম বেড়েছে নাকি অন্যান্য সবজির দামও বাড়তি? রওশন, আমি সকাল থেকে অবস্থান করছি চাঁপাইনবাবগঞ্জের পুরাতন সবজির বাজারে। এখানে এসে আমরা দেখলাম বেশ কিছু সবজির দাম বেড়েছে। বিশেষ করে বেগুনের দাম গত 7 দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে প্রায় 20 থেকে 25 টাকা। আর বেগুনের দাম বাড়ার মূল কারণ হচ্ছে এই রমজান ঘিরে মূলত বেগুনি যে বিক্রি হয় বাজারে, এটির চাহিদা ব্যাপক। এজন্যই মূলত বেগুনের দাম বেড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। এছাড়াও আলুর দাম কেজিতে 5 থেকে 6 টাকা বেড়েছে। তবে তাতেও স্বস্তি নেই মূলত আলু ব্যবসায়ীদের বা আলু চাষিদের। বিশেষ করে আলু চাষি যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে আলু উৎপাদনে যে খরচ, এই খরচের অর্ধেকও তারা পাচ্ছেন না, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এখানে যে আলুগুলো বিক্রি হচ্ছে এগুলো মূলত বগুড়া থেকে এখানে আসে। এখানে যে চাষিরা নিয়ে এসেছেন তারা বারবারই আমাদের কাছে অভিযোগ করছেন যে উৎপাদন খরচ তারা উঠাতে পারছেন না এই আলু বিক্রি করে। এছাড়াও মূলত চাঁপাইনবাবগঞ্জের বাজারে বেশ কিছু সবজির দাম বেড়েছে এবং আমরা দেখলাম কিছু কিছু সবজির দাম কমেছে। করলা বিশেষ করে বিক্রি হচ্ছিল গত 7 দিন আগে 90 টাকা কেজি দরে, যা 30 টাকা কমে এখন 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও আমরা দেখছিলাম যে সজনে ডাঁটা বিশেষ করে দাম কমেছে। সজনে ডাঁটা বিক্রি হচ্ছিল গত 7 দিন আগে প্রায় 200 টাকা কেজি দরে, এখন বর্তমানে বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা কেজি দরে। এছাড়াও আমরা দেখেছি পটলের দাম চাঁপাইনবাবগঞ্জের বাজারে কমেছে, পেঁপের দাম কমেছে। পটল বর্তমানে বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজি দরে, যা ছিল 80 থেকে 85 টাকায়। এবং আমরা দেখেছি যে পেঁপের দাম কমেছে চাঁপাইনবাবগঞ্জের বাজারে। চাঁপাইনবাবগঞ্জের বাজারে 7 দিন আগে বিক্রি হচ্ছিল পেঁপে 35 থেকে 40 টাকা, যা এখন নেমে এসেছে 25 থেকে 30 টাকায়। এছাড়াও আমরা দেখেছি কলার দাম কিছুটা কমেছে। এছাড়াও বিভিন্ন সবজির দাম কিন্তু চাঁপাইনবাবগঞ্জের বাজারে বেড়েছে। তো এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে সর্বশেষ। রওশন। চাঁপাইনবাবগঞ্জের সবজির বাজার পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সোহান মাহমুদ। ঈদে অতিথি আপ্যায়নে অন্যতম খাবার সেমাই। ঈদ ঘিরে বাড়ে সেমাইয়ের তৈরির কর্মযোগ্য। কারখানাগুলোতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। প্রতি বছরের মতো এবারও স্থানীয় চাহিদা মিটিয়ে আশেপাশের বিভিন্ন জেলায় সেমাই সরবরাহ করছেন ব্যবসায়ীরা। তবে এবছর দাম কিছুটা বেড়েছে। আলামিন তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ঝালকাঠি শহরের 5টি কারখানায় তৈরি হচ্ছে সেমাই। প্রতিটি কারখানায় প্রতিদিন গড়ে তৈরি হচ্ছে 1000 কেজি সেমাই। রাসায়নিক ও কৃত্রিম রং ছাড়াই তৈরি হয় প্রতি বছরই বাড়ছে চাহিদা। তুলনামূলক কম দাম ও মান ভালো হওয়ায় দিন দিন বাড়ছে বাজার। যোগান ঠিক রাখতে দিনরাত পরিশ্রম করছেন কারখানার শ্রমিকরা। স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে দক্ষিণাঞ্চলের বিভিন্ন হাট বাজারে।
মক্কা, মদিনা, জেদ্দা, মিনার ও কুলসুম নামের সেমাই সবচেয়ে বেশি বিক্রি হয়। পাশাপাশি রয়েছে চিকন ও লাচ্চা সেমাইও। বছরের 12 মাসের ভিতরে 11 মাস আমরা কম চলে আর 1 মাস সেমাই বেশি চলে। গতবার যে মালের দাম ছিল এই বছর সেই মালের দাম অনেক বৃদ্ধি। 1 গ্রাম তেলের ভিতরে 5 মণ তেলের ভিতরে 6000 টাকা বৃদ্ধি, 1 বস্তা ময়দায় 600 টাকা বৃদ্ধি, 1 কার্টন ডালডার ভিতরে 500 টাকা বৃদ্ধি। এইভাবে আমরা টাইনে আনতে পারতেছি না। কুয়াকাটা, তারপরে এদিকে আপনার হচ্ছে গিয়া বরগুনা, এদিকে যত জেলা আছে সব জেলায় আমাদের সেবাই সরবরাহ করে, তারা আমাদের থেকে নিয়ে বা ঝালকাঠি জেলা থেকে নিয়ে সরবরাহ করে। প্রতি বছর বড় হচ্ছে বাজার, বাড়ছে উৎপাদন ও বিপণন। বিষয়টি বিবেচনা করে স্বল্প সুদে ঋণ সুবিধা দেওয়ার কথা জানান বিসিক কর্মকর্তা। সেমাই শিল্পের সাথে বেশ কিছু শ্রমিক এবং মালিক জড়িত রয়েছে। 70 থেকে 80 জন লোকের কর্মসংস্থান হয়েছে। এই শিল্পের মালিকরা যদি বিসিকের নিকট আর্থিক এবং কারিগরি সহায়তা চায় তাহলে বিসিকের পক্ষ থেকে তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা হবে। এবছর ঝালকাঠির কারখানায় উৎপাদিত প্রতি কেজি লাচ্চা সেমাই 115 টাকা এবং চিকন সেমাই 95 টাকা পাইকারি মূল্যে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে বিক্রি হচ্ছে লাচ্চা সেমাই 125 টাকা এবং চিকন সেমাই 110 টাকা কেজি দরে। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি। আলুর বাম্পার ফলনে বিপাকে চাষিরা। সংরক্ষণের চাপ বেড়েছে উত্তরের জেলা নাটোরের হিমাগারগুলোতে। প্রতিদিনই অপেক্ষায় থাকতে হচ্ছে আলু বোঝাই ট্রাকের। জায়গা না থাকায় আলু গ্রহণ বন্ধ, ব্যানারও ঝুলছে স্টোরেজের ফটকে। এতে হতাশ আলু চাষিরা। পাশাপাশি পরিবহনের বাড়তি খরচ আর সময় বাড়ার সাথে আলু ট্রাকেই পচে নষ্ট হওয়ার শঙ্কা তাদের। জাহিদুল ইসলাম সুমনের ক্যামেরায় মাহবুব হোসেনের প্রতিবেদন। নাটোর ঢাকা মহাসড়কের দুপাশে ট্রাকের সারি। এসব ট্রাক ভর্তি আলু এসেছে উত্তরের বিভিন্ন জেলা থেকে। সারিবদ্ধ অপেক্ষায় কোল্ড স্টোরেজের সামনে। কিন্তু হিমাগারে জায়গা সংকটের পাশাপাশি আলু আনলোডে ধীরগতি ভোগান্তি বাড়িয়েছে বহুগুণ। ঠাকুরের এলাকার কোনো কোল্ড স্টোরে জায়গা নাই, বিদায় নাটোরে আসছি। আমাদের নাটোরের গাড়ি, নাটোরের কোল্ড স্টোর, এখানে অনেক চাপ সৃষ্টি। আমি 2 দিন পর সিরিয়াল পেয়েছি। এর আগে টিপে আইলাম, 4 দিন থাকলাম। এই টিপে এসে 3 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত ঢুকতে পারিনি ভিতরে ঢুকতে আজকে পারবো কিনা সন্দেহ আছে। নাটোরে কোল্ড স্টোরেজ রয়েছে মাত্র 3টি, যার ধারণ ক্ষমতা 7,500 টন। কিন্তু এবছর আলু উৎপাদন বেশি হওয়ায় আগেই শেষ হয়েছে জায়গা। হিমাগারে গেটে এ বিষয়ে ঝোলানো হয়েছে নির্দেশনামূলক ব্যানার। তারপরও আলু ভর্তি ট্রাক নিয়ে এসে অনেক ব্যবসায়ী পড়েছেন বিপাকে। প্রায় 4 দিন হলে এই কোল্ড স্টোরে আসে, আমরা এভাবে সিরিয়াল ধরে বসে আছি। আলু নামানোর কোনো কথাই নাই। 9,000 টাকার গাড়ি ভাড়া, 18,000 16,000 টাকা দেওয়া হচ্ছে এবং 1 রাত থাকলে 2,000 টাকা ড্যামেজ দিতে হচ্ছে তাকে। এবং স্টোর প্রায় লোড শেষ পর্যায়ে, অনেক আলুকে কৃষকের হাতে পড়ে থাকবে। এদিকে আলু সংরক্ষণের চাপ বাড়ায় এবার স্টোরেজের ভাড়াও বেড়েছে। গেল বছর নাটোরে 70 কেজি বস্তা 280 টাকায় রাখতে পারলেও এবার সেখানে গুনতে হচ্ছে 300 থেকে 350 টাকা। তবে ভাড়া বাড়ার কারণ হিসেবে স্টোরেজ ব্যবস্থাপনায় বাড়তি খরচের কথা বলছে কর্তৃপক্ষ। এবছরে অপ্রত্যাশিত 2-3 টাকা কেজি প্রতি বেড়ে গেছে, যেটা বাড়ে হচ্ছে 4 আনা 8 আনা করে 3 টাকা বেড়ে গেছে। এটা একটা কারণ। ইলেকট্রিসিটি বিল একটা বাড়ছে, স্টাফ স্যালারি সবগুলোই ঊর্ধ্বমুখীর কারণে বাড়ার কারণে আমাদের ভাড়াটাও বাড়াতে আমরা বাধ্য হয়েছি। বিবিএস এর তথ্য বলছে দেশে মোট আলুর চাহিদা 90 থেকে 95 লাখ টন। সেখানে গত বছর দেশে উৎপাদন হয়েছিল 1,09,63,000 টন। মাহবুব হোসেন, এখন নাটোর। এবার জানাবো দেশের বাইরের খবর। ঈদ উদযাপনে নতুন পোশাক কিনতে মালয়েশিয়ার শপিং মলগুলোতে উপচে পড়া ভিড়। বিদেশের মাটিতে সহকর্মীদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগিতে নতুন পোশাক কিনছেন প্রবাসীরা। চাহিদার শীর্ষে রয়েছে পাঞ্জাবি, টুপি আর কোটি। মালয়েশিয়ার ঈদ বাজার ঘুরে শাহরিয়ার তারেকের প্রতিবেদন। দুয়ারে করা নাড়ছে পবিত্র ঈদ উল ফিতর। জমে উঠেছে মালয়েশিয়ার ঈদ বাজার, শপিং মলগুলোতে নতুন পোশাক কেনার হিড়িক। বিদেশের মাটিতে স্বজন ছাড়া ঈদ কিছুটা রাঙিয়ে তুলতে শপিং মলগুলোতে ঢু মারছেন মালয়েশিয়া প্রবাসীরা। পরিবার পরিজনদের নিয়ে কেনাকাটার সুযোগ না থাকায় পোশাক পছন্দে সঙ্গে নিয়ে যাচ্ছেন রুমমেট কিংবা সহকর্মীদের। পাঞ্জাবি, পাজামা,
টুপি আর কোটির চাহিদা সবচেয়ে বেশি। ঈদ উদযাপনে নতুন পোশাক কিনতে মালয়েশিয়ায় থাকা বাংলাদেশি দোকানগুলোতে ভিড় করছেন প্রবাসীরা। পছন্দের কথা চিন্তা করে আধুনিক ডিজাইনের নানা রঙের পাঞ্জাবির পসরা নিয়ে বসেছে দেশীয় দোকানিরা। বিদেশে দেশীয় এসব পোশাক কিনতে পেরে খুশি কাজের তাগিদে মালয়েশিয়ায় থাকা বাংলাদেশিরা। ঈদের টাইমে যে পাঞ্জাবিটা কিনতে হয় সবসময়, আমরা বন্ধুরা সবাই মিলে একসাথে চিন্তা ভাবনা করলাম এক কালার পাঞ্জাবি করবো। যত গরম দেশ এই জন্য টি শার্টটা আর পাঞ্জাবিটা বেশি গুরুত্ব দিচ্ছি। এখানে ভিডিও দেখছিলাম, আগে ভিডিও দেখার পর আমাদের কালেকশনগুলো ভালো লাগছে। আমরা আরও অন্য জায়গায় দেখছি কিন্তু পছন্দ হয় না, এখানে দেখতেছি সব ধরনের কালেকশন আছে এই জায়গায়, এই জন্য আমরা 14টা পাঞ্জাবি কিনছি। কুয়ালালামপুরে মিনি ঢাকা খ্যাত কোতারায় অপেক্ষাকৃত কম দামের পোশাক পাওয়া যাওয়ায় ক্রেতা উপস্থিতি কিছুটা বেশি। অতীতের তুলনায় সব দোকানে এবার পোশাকের সংখ্যাও অনেক বেশি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। রয়েছে ক্রেতা সমাগমও, তবে গত বছরের চেয়ে বেচাকেনা তুলনামূলক কম বলে দাবি ব্যবসায়ীদের। শেষ সময়ে বিক্রি বাড়ার আশা তাদের। ব্যবসার পরিস্থিতি গতবারের চেয়ে এবার একটু কম। আমরা গতবার ব্যবসা ভালো হতে হিউজ পরিমাণ স্টক নিয়েছি। প্রত্যাশা অনুযায়ী এখনো কাস্টমার পাচ্ছি না, তবে আসছে, আইসা দেখছে। আশা করি শেষের দিকে হবে ইনশাল্লাহ, এই আশাটা রাখি। আমাদের মেন ব্রাঞ্চ হচ্ছে হান্তুয়া, আমাদের এটা হলো সেকেন্ড ব্রাঞ্চ। গরমের দেশ হওয়ায় পাতলা ও সুতি কাপড়কেই বেশি প্রাধান্য দিচ্ছেন মালয়েশিয়ায় থাকা প্রবাসীরা। কর্মব্যস্ততায় যারা দোকানে আসতে পারছেন না, তাদের জন্য অনলাইনে কেনাকাটার সুযোগ রেখেছে বিভিন্ন প্রতিষ্ঠান। পছন্দের পোশাক কুরিয়ারের মাধ্যমে ক্রেতার কাছে পৌঁছে দিচ্ছেন দোকানিরা। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া। আরএফএল গিজারে আছে ওয়ার্ল্ড ফ্লো টেকনোলজি, যা পানি গরম করে 20% কম বিদ্যুৎ খরচে, আর একবার অন করলেই পানি গরম থাকে 24 ঘন্টা। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। ট্রাম্প প্রশাসনের আগ্রাসী শুল্ক নীতিতে ক্ষুব্ধ কানাডার নাগরিকরা বর্জন করছেন মার্কিন পণ্য এবং সেবা। নাটকীয় মাত্রায় কমেছে কানাডা থেকে যুক্তরাষ্ট্রের ভ্রমণকারীর সংখ্যাও। বিস্তারিত জানাচ্ছেন নুজহাত কামাল। মেড ইন কানাডা, প্রাউডলি কানাডিয়ান, এমন নানা শব্দগুচ্ছ শোভা পাচ্ছে কানাডার দোকানপাটের প্রতিটি তাকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমদানি শুল্ক আরোপের জেরে যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় প্রতিবেশীর সাথে বাণিজ্য যুদ্ধ পরিস্থিতির মধ্যে এমন দৃশ্য গেল কয়েক সপ্তাহে বেশ নিয়মিতই হয়ে উঠেছে কানাডায়। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক বিধিনিষেধের প্রতিক্রিয়ায় কানাডা জুড়ে বইছে দেশপ্রেমের হাওয়া। ভোক্তা পর্যায়ে তো বটেই, বিপুল সংখ্যক কানাডীয় ব্যবসা প্রতিষ্ঠানও বর্জন করছে মার্কিন পণ্য। রাজধানী অট্রা থেকে 1 ঘন্টার দূরত্বে শেস্টারভিল গ্রামের এই দোকানে ধীরে ধীরে মার্কিন পণ্য সরিয়ে নিচ্ছেন বিক্রেতা। নিজের পয়সায় প্রডলি কানাডিয়ান লেখা 20,000 স্টিকার ছাপিয়ে এঁটে দিয়েছেন দোকান জুড়ে। Reality of the 30-day reprieve on the tariffs, it let us diversify. So we're less reliant on the American product. নতুন করে শুল্ক আরোপের আগে ট্রাম্পের দেয়া 1 মাসের অতিরিক্ত সময় শেষ হচ্ছে 2 এপ্রিল। কানাডীয় কাঠ ও দুগ্ধজাত পণ্যের ওপর বসবে নতুন শুল্ক, যার মধ্যে দুগ্ধজাত পণ্যে 2 দেশের পারস্পরিক শুল্কের হার 250%। বাণিজ্য শুল্কের বোঝা যোগ করার পাশাপাশি কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য করা উচিত বলেও মন্তব্য করেন প্রতিবেশী দেশের নেতা। এতে আরও ক্ষিপ্ত কানাডার সাধারণ মানুষ। এ অবস্থায় যুক্তরাষ্ট্রে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার সাথে যুক্ত যারা, তারাও ভাবছেন দেশে ফেরার কথা। Responses are, I don't want to travel to the United States. I don't want to give them my business. I don't want to spend my money there. Or if we had any bookings, since they made them a year ago, they've actually canceled them. বিশ্বের অন্যতম শীর্ষ অ্যালকোহল ক্রেতা লিকার কন্ট্রোল বোর্ড অব অন্টারিও কানাডীয় প্রতিষ্ঠান। এরই মধ্যে নিজেদের মজুদ থেকে মার্কিন অ্যালকোহল সরিয়ে ফেলতে শুরু করেছে প্রতিষ্ঠানটি। It's the way the world works. Sometimes you have to get pushed into a situation to react, and I think this is one of them. It's making an awful lot of people in decision-making offices. কানাডার স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, দেশীয় পণ্য কিনতে ক্রেতাদের উদ্বুদ্ধ করার লক্ষ্য তাদের অনেক দিনের। ট্রাম্পের শুল্ক যুদ্ধের প্রভাবে সে লক্ষ্য অর্জনের পথে এগোতে শুরু করেছেন তারা, যা অব্যাহত থাকবে শুল্ক যুদ্ধ শেষ হলেও। নুজহাত কামাল, এখন বিশ্ব। এবার খেলার খবর। সময়ের সাথে সাথে অবস্থার উন্নতি হওয়ায় তামিম ইকবালকে বিদেশে নেওয়ার বিষয়টি এখনও আলোচনাধীন অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন আকরাম খান। মাসখানেকের মধ্যেই দেশের ওপেনার স্বাভাবিক জীবনে ফিরবেন বলেও প্রত্যাশা তার। এদিকে রোজার মধ্যে খেলা বন্ধ রাখার চেয়ে সুরক্ষা বাড়ানোর পরামর্শ নাজবুল আবেদিন ফাহিমের। বিস্তারিত জানাবেন আরিফুল ইসলাম সাহাব।
যখন আমি খবরটা পেয়েছি তখন নিউজ ওয়াজ ভেরি ব্যাড, ইজ নো মোর। তামিমের দুয়ারে তখন করা নাড়ছে না ফেরার দেশের চিঠি। জ্ঞান নেই তামিমের, সম্ভাবনার পাল্লা নিম্নমুখী। আকস্মিক খবর শুনে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন চাচা আকরাম খান। ঘোর কাটে ঘণ্টা দেড়েক পর ডাক্তার মারুফের কথায়, তবুও যেন অবিশ্বাস্য লাগে সব। ঘন্টা দেড়েক পর আমাকে ডাক্তার ফোন করলেন। আমরা কনফারেন্সে আমি এবং স্পেশালিস্ট হসপিটালের ডাক্তার মহিউদ্দিন এবং যে আমাদের মারুফ ভাই যে মানে উনি, আমরা কনফারেন্সে উনি আমাকে যখন এক্সপ্লেন করলেন এবং বললেন যে রিং লাগাবার জন্য নিয়ে যাচ্ছে, তখন আসলে আমি একটু নর্মাল হয়েছিলাম। অসুস্থ হওয়ার আগে 10 দিন সে কিন্তু আপনার 2টা 100ও মেরেছে। সো এটা একটা মানে কল্পনা করা যায় না এই ধরনের কোনো নিয়ে শুনবো। বিদেশে নেয়ার কথা চললেও সিদ্ধান্ত এখনও দোদুল্যমান। ডাক্তারদের ভাষ্য, তামিম মাসখানেকের মধ্যে ফিরবেন স্বাভাবিক জীবনে। পারিবারিক থেকে সিদ্ধান্ত নিয়ে আমরা দেশের বাইরে নিয়ে ওকে জাস্ট ভালোভাবে মানে আমরা এক্সামিনেশন করে তারপরে একটা রিলিজ হবো আর কি, যে টেনশনটা রাখতে চাচ্ছি না। ও যদি আরো 2-3 দিন এভাবে থাকে এখন যে কন্ডিশন আছে, তাহলে ওকে আমরা বাসায় নিয়ে আসতে পারি। ওর যে ক্যাপাবিলিটি আছে, ওর যে মেন্টাল স্ট্রেংথ আছে, তো আমার মনে হয় যে সে এটা ইজিলি করতে পারবে। হয়তো 1 মাসের পর সে নর্মাল অ্যাক্টিভিটি চলে আসতে পারে। রোজার মধ্যে ডিপিএল নিয়ে আপত্তি পুরনো। তামিমের ঘটনায় সেটি আরও জোরদার হয়েছে। তবে বাস্তবতা চিন্তা করে খেলা বন্ধের পরিবর্তে ক্রিকেটারদের রিকভারি সিস্টেম উন্নত করার পক্ষে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। বিকেএসপি দিয়ে যাচ্ছে, যেতে হচ্ছে খুব ভোরে এবং ফেরত আসছে অনেক রাতে, এবং তারপরে এই যে সময়টুকু পায় তাতে মনে হয় না খুব ভালো রিকভারি হয়। ওই জায়গাটায় আমাদের ভাবার সুযোগ আছে। ওটা যদি আমরা করতে পারি, আমার মনে হয় না রোজা খুব বড় একটা বাধা হয়ে দাঁড়াবে। তামিমের ঘটনা হ্যাচকা টানে নাড়িয়ে দিয়েছে ক্রিকেটাঙ্গন সহ পুরো দেশকে। আরেকটা অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হবার আগেই তাই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ সময়ের দাবি। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। শেষ করছি এখন সকাল, তার আগে শিরোনামগুলো আরও একবার। প্রধান উপদেষ্টার চীন সফরে খুলতে পারে 25 বছরের তিস্তা জট। মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে ভারতীয় আগ্রাসন রোধ এবং বদলে যাবে উত্তরের জীবনমান। উত্তরাঞ্চলের মানুষ এটা অনেকটাই ভুক্তভোগী। আমরা চাই যে আমাদের এই বৈষম্যটা দূর হোক। যদি এটা আজকে কোনো ডিসিশনে আসতে পারে, সেটা তো অবশ্যই ঠিক করতে হবে। ই কমার্স পেমেন্ট গেটওয়ে কোম্পানির বিরুদ্ধে 950 কোটি টাকা অনিয়মের অভিযোগ। নীরব বাংলাদেশ ব্যাংক, গ্রাহকের অর্থ ফেরত নিয়ে শঙ্কা। মহাসড়কে পরিবহনের ডাকাতি আতঙ্ক। পুলিশের খবরে লাপাত্তা অপরাধীরা। ঈদ যাত্রায় শতাধিক স্পট চিহ্নিত করে নিরাপত্তার আশ্বাস হাইওয়ে পুলিশের। কিছু কিছু এলাকা আছে অপরাধ প্রবণ এলাকা, আমরা এটুকু চিহ্নিত করেছি। ইতিমধ্যে আমাদের প্রায় 36-এর মতো জনবল আমরা কাজ করছি মাঠে। এবং কাঁচামালের দাম বাড়ায় ঈদ বাণিজ্যেও লোকসানের শঙ্কা সিরাজগঞ্জের তাঁতপল্লীতে। মেশিনে তৈরি জুতার কাছে বাজার হারাচ্ছে শেরপুরের হস্তশিল্প। এই ছিল এখন সকালের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।